হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে নিয়ে আলোচনা করবো। আজকে দেখো, আজকে তোমরা জানো চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেওয়া হয়। আজকে সেই ক্লাসটিই করবো। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। তোমরা যারা নতুন আছো তারা অতি সত্ত্বর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমাদের চ্যানেলটি দেখছো অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো। আর কন্টিনিউ দেখতে থাকো। আমরা কিন্তু চ্যানেলের সমস্ত শুধু যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে তাই নয়, এবং সমস্ত সাবজেক্টেরই কিন্তু কনসেপ্টের ক্লাস আমরা কিন্তু চ্যানেলে প্রোভাইড করি। তোমরা দেখতে থাকো এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি চালিয়ে যাও। তার জন্য তোমাদের কোথাও যেতে হবে না, শুধু চ্যানেলটিকে ফলো করে রাখো। চলো তাহলে আজকে শুরু করবো। আজকে আমরা করবো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে 31শে মার্চ থেকে 6 এপ্রিল এই সময়টুকু কিন্তু ক্লাস করবো আর কি, ঠিক আছে? এই যে আমি যেহেতু একটা সাপ্তাহিক একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সেই জন্য তাহলে দেখো, FICCI অ্যাপয়েন্টমেন্ট নিউ প্রেসিডেন্ট। তাহলে কি FICCI নতুন প্রেসিডেন্ট নিয়োগ করেছে, তাই তো? সেটা তিনি কে সেটা আমরা দেখবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি জয়শ্রী দাস বর্মন, তাই তো? জয়শ্রী দাস বর্মন, এই যে ইনি যে জয়শ্রী, এটা হচ্ছে যে আর ক্লিয়ার। দেখো একদম খুব পরিষ্কার, জয়শ্রী দাস বর্মন took over the charge as 41th president। তাহলে কততম প্রেসিডেন্ট? 41 প্রেসিডেন্ট, তো অর্থাৎ 41তম প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তিনি চার্জ নিয়েছেন। কি এই যে FICCI এর ফুল ফর্মটা কি আমরা দেখে নেব। কি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাই তো? এইটাই হচ্ছে যে এর ফুল ফর্ম, তাই তো? আর কি কোন ইয়ারের জন্য? 2024-25 ইয়ারের জন্য কিন্তু তিনি সিলেক্ট হয়েছেন, তাই তো? তারপরে দেখো বলছি সাকসিডেড সুধা শিবকুমার, তাই তো? তিনি কাকে, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, যিনি নতুন অ্যাপয়েন্টমেন্ট হলেন তিনি কাকে সাকসিড করলেন, অর্থাৎ কার স্থলাভিষিক্ত করলেন, সেটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। চলো তাহলে তিনি কাকে সাকসিড করেছেন? সুধা শিবকুমারকে। তারপরে দেখো থিম, এই যে 2024-25 থিম, আর এই যে FCCI তার থিমটা কি আছে 2024 কি? কালেক্টিভ ভিশন কোলাবোরেটিভ অ্যাকশন ফর দ্য ইয়ার 2024 অ্যান্ড 25। 2024-25 থিমটা কি? এই যে কোলাবোরেটিভ ভিশন অ্যান্ড কালেক্টিভ ভিশন অ্যান্ড কোলাবোরেটিভ অ্যাকশন, ক্লিয়ার? তাহলে এই ছিল আজকে এই যে প্রথম স্লাইডের FICCI এর অ্যাপয়েন্টমেন্ট। নতুন প্রেসিডেন্ট কে হলেন? জয়শ্রী দাস বর্মন। মানে আর কি তিনি কার স্থলাভিষিক্ত হলেন? তিনি হলেন সুধা শিবকুমারের স্থলাভিষিক্ত হলেন। পরিষ্কার? এই ছিল। তারপর তাকে হেড করে যে FCCI এর হেডকোয়ার্টারটা কোথায় পাচ্ছি আমরা? নিউ দিল্লিতে। আর কি কবে এস্টাবলিশ হয়েছে? সেটা হচ্ছে যে 1983-তে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, লুইস গোসেট ক্যামেরন জেআর ওন দ্য অস্কার অ্যাওয়ার্ড। তাহলে কি এই যে লুইস গোসেট ক্যামেরন ইনি আর কি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। এবার কি অস্কার তো অনেকে পেয়েছে, তাহলে এনার নামটি কেন একটু হাইলাইট করা হচ্ছে দেখো ভালো করে। He is the first black man who got this prestigious award for, তাহলে কি তিনি ব্ল্যাক ম্যান হিসেবে কিন্তু আর কি তিনি কিন্তু এই যে এই মানে সম্মানীয় পুরস্কারটি পেয়েছেন। কি জন্য? বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, তাই তো? তাহলে কি মানে আর কি তিনি কোন বিভাগে পেয়েছেন? বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে পেয়েছেন, তাই তো? কোন মুভির জন্য পেয়েছেন? পাস্ট অ্যাওয়ার্ড, ক্লিয়ার? তারপরে দেখো হি ওয়াজ বর্ন, মানে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তিনি নিউ ইয়র্কের বাসিন্দা। কত সালে জন্মগ্রহণ করেছে? 1936। তিনি কোন সালের বাসিন্দা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তিনি কোন জায়গাটার বাসিন্দা সেটাই গুরুত্বপূর্ণ। তারপরে হি অলসো ব্যাগ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, মানে তিনি আরো কয়েকটি অ্যাওয়ার্ড কিন্তু তিনি একটি অর্জন করেছেন, কি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, ঠিক আছে? দ্যাট ইজ এগুলো তার আর কি অ্যাওয়ার্ড, তাই? তারপরে চলো দেখো এক্সারসাইজ কি গগন শক্তি এক্সারসাইজ বাই AIAF, কি ইন্ডিয়ান এয়ার ফোর্সের দ্বারা যে গগন শক্তি এক্সারসাইজ, অর্থাৎ যে সৈন্যবাহিনীর মহড়া, অর্থাৎ যে বায়ুসেনার যে মহড়া গগন শক্তি, সম্প্রতি তাহলে কি হচ্ছে বায়ুসেনার কি যে সৈন্যবাহিনীর মহড়া, সেটার নাম কি পাচ্ছি আমরা? এক্সারসাইজ গগন শক্তি, ক্লিয়ার? এইবার এই ডিটেইলস আমরা দেখে নেব। কি কত তারিখে হচ্ছে? 1 এপ্রিল থেকে 10 এপ্রিল, তাই তো? কোথায় হচ্ছে? হেল্ড ইন রাজস্থান, পোখরান, তাই তো? পোখরানে হচ্ছে রাজস্থানে, তাই তো? পোখরান বিমানঘাটিতে কিন্তু এই যে এক্সারসাইজ গগন শক্তি অনুষ্ঠিত হচ্ছে। তাহলে যদি বলে কোন রাজ্যতে, তাহলে কিন্তু আমাদের রাজস্থান বলতে হবে। আর যদি বলে কোন বিভাগ,
বিমান ঘাঁটি তাহলে পোখরানে। ক্লিয়ার? এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিষয় কি, এয়ার চিফ মার্শাল কি, বিবেক রাম চৌধুরী। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে হেডকোয়ার্টার কোথায় আছে, অর্থাৎ যে এই যে হেডকোয়ার্টার এয়ারফোর্সের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ক্লিয়ার? আর এস্টাবলিশ হয়েছে কত, 1932 তে। এস্টাবলিশ হয়েছে 1932 তে। ক্লিয়ার? নেক্সট দেখো, তারপরে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লঞ্চেস সারা, SARAH, তাই তো? এই ভিডিওটা দেখে নেবো কি, স্মার্ট AI রিসোর্সেস অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড আর কি অ্যাসিস্ট্যান্ট, আর কি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এটা একটি নতুন আর কি একটা প্রয়াস বলতে পারো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, যার নাম কিন্তু রাখা হয়েছে স্যার। এর ফুল ফর্মটা আমরা দেখে নেব। ইটস দ্য ফার্স্ট ডিজিটাল হেলথ প্রমোটার প্রোটোটাইপ। তো এটা কিন্তু একটা ফার্স্ট ডিজিটাল প্রোটোটাইপ, ঠিক আছে, হেলথের বিষয়ে। আর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিষয়টা আমরা দেখে নেব কি, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে যে WHO, এই যে WHO এর ফুল ফর্ম। ক্লিয়ার? এই যে WHO হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু রয়েছে এর হেডকোয়ার্টার। আর এটা গঠিত কিন্তু 1948 সালে, খুব গুরুত্বপূর্ণ, 1948 সালে কিন্তু কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হয়েছিল। ক্লিয়ার? চলো তারপরে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাড্রেস দ্য ওপেনিং ডে অফ RBI, ঠিক আছে? RBI এর ওপেনিং ডেতে তিনি কি অ্যাড্রেস করেছেন, তিনি কিন্তু একটা নতুন কয়েন মানে আর কি আনভেল করেছেন, সেটা কি 90 টাকা, অর্থাৎ কি RBI 90 বছর পূর্তিতে। ঠিক আছে? সেই ডিটেইলসে দেখে নেব। ₹90 coin is unveiled by the PM on this day। তাহলে এই on this day টা কত, এটা হচ্ছে 1st এপ্রিল। এটা কত, 1st এপ্রিল। এই যে 1st এপ্রিল, তাই 1st এপ্রিল কি, 1st এপ্রিলে কিন্তু আমাদের কি হয়েছিল, 1st এপ্রিল 1935 কিন্তু RBI গঠিত হয়েছিল। ক্লিয়ার? আর তো কোন কমিশনের সুপারিশে যদি বলা হয়, তাহলে কিন্তু বলতে হবে হিলটন কমিশন, যেটা কিন্তু 2026 এর সুপারিশে, ঠিক আছে, 2000 না, এটা হচ্ছে 1926 এর সুপারিশে, হিলটন কমিশনের সুপারিশের ভিত্তিতে কিন্তু 1 এপ্রিল 1935 কিন্তু গত 1935 কিন্তু কি হয়েছিল, RBI এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে? তারই 90 বছর পূর্তি হয়েছে। ঠিক আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন 1st এপ্রিল 1935। ক্লিয়ার? তারপরে RBI কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতো আমরা জানি, আর কি হেডকোয়ার্টার আছে মুম্বাই মহারাষ্ট্রে। অর্থাৎ RBI এর হেডকোয়ার্টার কোথায়, মুম্বাই মহারাষ্ট্রে কিন্তু রয়েছে RBI এর হেডকোয়ার্টার। তারপরে এস্টাবলিশ ইন 1935। ক্লিয়ার? আর RBI এর হচ্ছে গভর্নরের নাম কি আমরা প্রত্যেকে জানি, শক্তিকান্ত দাস। চলো নেক্সট দেখবো। আচ্ছা, এখানে লেখা আছে, আচ্ছা, শক্তিকান্ত দাস। ক্লিয়ার? তারপরে দেখো, অগ্নি প্রাইম মিসাইল, তাই তো? অগ্নি প্রাইম, এই যে নতুন মিসাইল একটা টেস্ট ফায়ার করা হয়েছে। ঠিক আছে? এই যে এই মিসাইলের নাম কি, এটা হচ্ছে কি অগ্নি প্রাইম মিসাইল। ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে যে কি সারফেস টু সারফেস কভার করবে। ঠিক আছে? মিসাইলের বিষয়ে নতুন যেসব মিসাইলগুলিকে উৎক্ষেপণ করা হয়, তার টেস্ট ফায়ার করা হয়, সেগুলো থেকে যে কোশ্চেনগুলো আসে, তার ফিচার সম্পর্কিত বেশি কোশ্চেনই কিন্তু আসে পরীক্ষাতে। সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে? মানে কি কি ফিচার্স আছে সেগুলো দেখতে, তাই তো? নামটা হচ্ছে অগ্নি প্রাইম, তাই তো? মিসাইল টেস্ট ফায়ার সাকসেসফুল অন 3rd এপ্রিল DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমরা প্রত্যেকেই জানি যে DRDO মানে কি, সাকসেসফুলি কন্ডাক্টেড a new generation omni-prime ballistic missile, একটা নিউ জেনারেশন omni-prime ballistic missile যেটাকে লঞ্চ করা হয়েছে from APJ আব্দুল কালাম আইল্যান্ড, কোস্ট অফ ওড়িশা। তাহলে যদি বলে এই যে ওড়িশা কোন উপকূল থেকে omni-prime ballistic missileটিকে উৎক্ষেপণ করা হয়েছে বা টেস্ট ফায়ার করা হয়েছে, ঠিক আছে, তাহলে সেটা বলতে হবে ওড়িশা উপকূল থেকে। কোন আইল্যান্ড বলে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে APJ আব্দুল কালাম আইল্যান্ড। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো, ইটস দা সারফেস টু সারফেস মিসাইল, যেটা আমি বলছিলাম প্রথমে, যে কি এটা সারফেস থেকে সারফেস মানে টার্গেটকে হিট করবে, অর্থাৎ সারফেস থেকে ছাড়া হবে, অর্থাৎ সারফেস থেকে নিক্ষেপ করা হবে এবং সারফেসেই কিন্তু গিয়ে সে আঘাত করবে। কিছু
হয়, যেমন সারফেস টু এয়ার হয় আর কি, মানে সারফেস থেকে ছাড়া হবে এয়ারে কি আর কি হিট করবে, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার। বা এয়ার থেকে ছাড়া হবে সারফেসে কি হিট করবে, সেগুলোকে আর কি খুব বুঝতে হবে যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে অগ্নি 5 মিসাইল আমাদের কি হচ্ছে, সারফেস টু সারফেস মিসাইল, ক্লিয়ার। আর কি এর রেঞ্জ কত, এর হচ্ছে 1000 থেকে 2000 কিলোমিটার, অর্থাৎ এই হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, ক্লিয়ার। অর্থাৎ যদি বলা হয় অগ্নি প্রাইম মিসাইল, ব্যালিস্টিক মিসাইলটা সর্বোচ্চ কততম দূরত্বে টার্গেটকে আর কি হিট করতে পারবে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে কি 2000 কিলোমিটার, ক্লিয়ার। তারপরে সেখন মীরাবাই চানু অনলি ওয়েট লিফটার ফর প্যারিস অলিম্পিক, মানে ইন্ডিয়ার তরফে প্যারিস অলিম্পিকে যাচ্ছে কি মীরাবাই চানু, ক্লিয়ার। তারপরে দেখো এটা কি ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন, তাই তো। তাহলে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2024 হেল্ড ইন ফুকেট থাইল্যান্ড। তাহলে আমাদের এখানে জানতে হবে এই প্যারিস অলিম্পিক তো গুরুত্বপূর্ণ, তাহলে তার আগে যে কি ওয়েট লিফটিং ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2024 যেটা কোথায় হয়েছে, যেটা কিন্তু ফুকেটে হয়েছে, থাইল্যান্ডের ফুকেটে। 2024 এর এটা মানে ওয়ার্ল্ড কাপ ফেডারেশন মানে ওয়েট লিফটিং এর ওয়ার্ল্ড কাপটা হয়েছে কোথায়, ফুকেটে, গত সালে 2024 এর। তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে, ওয়েট লিফটিং ফেডারেশনের ওয়ার্ল্ড কাপ হচ্ছে 2024 থাইল্যান্ড ফুকেটে, আর কিন্তু অলিম্পিক কিন্তু হবে প্যারিসে, ক্লিয়ার। সেই প্যারিসে কিন্তু ভারতের তরফে যাচ্ছে কি মীরাবাই চানু ওয়েট লিফটার হিসাবে। In this competition she achieved second position in 49 kg category, অর্থাৎ তিনি 49 কেজি ক্যাটাগরিতে কিন্তু সেকেন্ড পজিশন অর্জন করেছে। কিসে সেকেন্ড পজিশন অর্জন করেছে, এই যে ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, ওয়েট লিফটিং ফেডারেশনের ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি সেকেন্ড পজিশন অর্জন করেছে। and she lifted total 184 kgs, 81 kg snatch and 103 kg কি জার্ক, অর্থাৎ এই স্ন্যাচ আর জার্কটাকে, স্ন্যাচটা হচ্ছে যেটা আর কি মাথার উপরে ভার তোলা হয় সেটাকে স্ন্যাচ বলা হয়, আর যেটা একটা ঝাঁকিতে বা একটা হ্যাচকাতে যতদূর তোলা হয় সেটাকে কিন্তু বলা হয় জার্ক। কিন্তু অর্থাৎ জার্ক 130 কেজি উত্তোলন করেছেন, আর স্ন্যাচে কিন্তু 81 কেজি, ক্লিয়ার। মোট 184 কেজি ভার উত্তোলন তিনি করেছেন। চলো এবারটা কিছু ওয়ান লাইনে দেখে নেবো, খুব গুরুত্বপূর্ণ, যেগুলো একদম বাদ দেওয়া নয়, কিন্তু খুব মানে আর কি মানে খুব ভালোভাবে আমাদের সহজে যাতে মনে রাখা যায় সেজন্য কিন্তু আমি এগুলোকে ওয়ান লাইনের মধ্যে রেখেছি। দেখো ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট, তাই তো। জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে কি, আমাদের যে কোনো যে আমাদের হয়তো সহজাত বলা ঠিক হবে না, হয়তো আমাদের কোনো জিনিস ব্যবহার করে যে আর কি যে বাতিল যে জিনিসটা আর কি, সেই বিষয়টাকে আর কি যাতে তার যাতে সদ্ব্যবহার করা যায়, বা এমন জিনিস ব্যবহার করা যার আর কি মানে যেটা পরিবেশ বান্ধব আর কি, ঠিক সেই সব বিষয়গুলোকে আর কি আরো আর কি উৎসাহিত করার জন্যই কিন্তু এই ডেগুলো পালন করা হয়, যেমন আর কি ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর কি 13 এটা কত কি 30শে মার্চ কিন্তু এটা পালিত হয়, আর এটা কত সেকেন্ড এডিশন, অর্থাৎ তাহলে যদি বলে ফার্স্ট এডিশন হবে তাহলে ফার্স্ট এডিশন হয়ে যাচ্ছে আমাদের কত 2023-এ, তাই তো 2023-এ হচ্ছে, তাই তো। যেহেতু সেকেন্ড এডিশন হচ্ছে 2024-এ, তাহলে ফার্স্ট এডিশন হবে কত 2023-এ। তারপরে দেখো, তারপরে কি আছে নেক্সট দেখো, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। অটিজম মানে কি, জড়তা, এক কথায় অটিজম বলতে জড়তা বোঝানো যায়। সেকেন্ড এপ্রিল। এই বছরের থিম কি আছে, এই বছরের থিম রয়েছে দেখো এম্পাওয়ারিং অটিস্টিক ভয়েসেস, তাই তো। এটাই হচ্ছে যে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে এই বছরের থিম, অর্থাৎ 2024-এর থিম। তাহলে যদি বলি ওয়ার্ল্ড অটিজম ডে পালিত হচ্ছে কবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড এপ্রিল, ক্লিয়ার। তারপরে দেখো ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে। তাহলে কি ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে, সেটাও কত, সেটাও কিন্তু সেকেন্ড এপ্রিল। তাহলে 30শে মার্চ পাচ্ছি আমরা কি ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট, আর কি ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে সেটা পাচ্ছি সেকেন্ড এপ্রিল। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে সেটাও কিন্তু পাচ্ছি আমরা সেকেন্ড এপ্রিল। তারপর বলছি ইন্টারন্যাশনাল ডে ফর মাইন্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে ফর মাইন্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, বা ল্যান্ড মাইন্স ডেটা, ঠিক আছে, 4th এপ্রিল। এটা কিন্তু আমরা পাচ্ছি 4th এপ্রিল। এটার থিম কি আছে, বলছে প্রোটেকশন লাইফ বিল্ডিং দ্য পিস, ঠিক আছে, প্রোটেকশন লাইফ বিল্ডিং দ্য পিস, এটা হচ্ছে থিম, তাই তো 2024-এর থিম, ক্লিয়ার। এই ছিল ওয়ান লাইনার গুলি। তারপরে দেখো বলছি ন্যাশনাল মেরিটাইম ডে 5th এপ্রিল, তাই তো।
এপ্রিল 5 হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে, এটা কত 61 এডিশন, 61th এডিশন। তারপর ইন্টারন্যাশনাল কনসায়েন্স ডে, যা বিবেক বুদ্ধি, কনসায়েন্স মানে আমরা জানি যে বিবেক, যে এটাও কিন্তু 5 এপ্রিল পাচ্ছি আমরা। তারপরে দেখো আদানি গ্রিন এনার্জি, অর্থাৎ আদানি যে গ্রিন এনার্জি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি যেটা, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু ইন ফিউচারে রিনিউয়েবল এনার্জি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে, সেই জন্য কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। আদানি গ্রিন এনার্জি লিমিটেড became ইন্ডিয়াস ফার্স্ট কোম্পানি উইথ কি 10,000 মেগাওয়াট, অর্থাৎ বাৎসরিক 10,000 মেগাওয়াট কিন্তু ক্যাপাসিটির কিন্তু ক্ষমতা সম্পন্ন একটি কোম্পানি, একটা রিনিউয়েবল এনার্জি উৎপাদনের ক্ষমতা কত রয়েছে 10,000 ওয়াট। ক্লিয়ার, পরিষ্কার, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, তাই তো। যদি আমাদের বলে ইন্ডিয়ান মানে রিনিউয়েবল এনার্জিতে ভারতের মধ্যে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ কোম্পানি, তাহলে কিন্তু বলতে হবে আদানি গ্রুপ, মানে আদানি এনার্জি লিমিটেড, ঠিক আছে, যার বাৎসরিক মানে আর কি যদি বলে ক্যাপাসিটি করে তাহলে কিন্তু আমাদের বলতে হবে 10,000 মেগাওয়াট। ক্লিয়ার, তারপর তো রাজবীর সিংহ became the managing director of টাটা ইন্টারন্যাশনাল। টাটা ইন্টারন্যাশনালের মানে বর্তমান সম্প্রতি যে ম্যানেজিং ডিরেক্টর হলেন তার নাম কি পাচ্ছি আমরা, তার পাচ্ছি রাজবীর সিংহ, তাই তো। আর কি পাচ্ছি, হি সাকসিডেড কি আনন্দ সেন, অর্থাৎ তিনি আনন্দ সেনকে কি করেছেন আর কি তার স্থলাভিষিক্ত হয়েছেন, অর্থাৎ তিনি আনন্দ সেনের মানে পদে কিন্তু নিয়োগ হয়েছেন আর কি, বুঝে গেল। তাহলে এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, কম বেশি সবগুলো যতগুলি ছিল আমি কিন্তু খুব বাছাই করে এনে দিয়েছি, যেহেতু অনেক প্রচুর কিছু নেই, যতগুলি বাছাই করে দেয়া আমার মনে হয়েছে আমি কিন্তু সেইগুলোই দিয়েছি। আমি আশা করবো তোমাদের ভালো লাগবে এবং বিষয়গুলো তোমাদেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হবে, কারণ এই বিষয় যে যতগুলি আছে কারেন্ট অ্যাফেয়ার্সের স্লাইডগুলো কিন্তু প্রত্যেকটা স্লাইডে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন, ঠিক আছে। তাহলে চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি চালিয়ে যাও। আর যদি কোনো স্থানে বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে বা তোমাদের নেক্সট ক্লাসে সেই বিষয়টি কিন্তু তোমাদের পরিষ্কার করবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। Thank you everyone.